আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের 2021 সালে আসা একটি প্রশ্নের ম্যাথ অংশটুকু সলভ করব। এই প্রশ্নে টোটাল 15টি ম্যাথ কোশ্চেন আছে। তার মধ্যে আমরা আজকে 60টি কোশ্চেন সলভ করব, বাকিগুলো আমরা নেক্সট পার্টে সলভ করব। তো চলুন শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটা সেখানে দেখি আমরা কি বলছে। দ্য অ্যাভারেজ এজ অফ হাজব্যান্ড, ওয়াইফ অ্যান্ড দেয়ার চাইল্ড 3 years ago was 27 years, and that of wife and the child 5 years ago was 20 years. The present age of husband is, মানে এখানে বোঝাতে চাচ্ছে 3 বছর আগে হাজব্যান্ড, ওয়াইফ অ্যান্ড তাদের চাইল্ডের বয়সের অ্যাভারেজ ছিল 27 ইয়ার্স। 5 বছর আগে ওয়াইফ আর চাইল্ডের বয়সের অ্যাভারেজ ছিল 20 ইয়ার্স। তাহলে হাজব্যান্ডের প্রেজেন্ট এজ কত বা বর্তমান বয়স কত? তাহলে আমাদের যে স্টেটমেন্ট দুইটা দেওয়া আছে সেগুলো আগে আমরা লিখে নিই, তাহলে বিষয়টা আমরা বুঝতে পারবো। প্রথমে 3 years ago, 3 বছর আগে হাজব্যান্ড, ওয়াইফ অ্যান্ড চাইল্ড তিনজনের বয়সের যে গড় বা অ্যাভারেজ সেটা ছিল 27। আবার 5 years ago, 5 বছর আগে ওয়াইফ আর চাইল্ড এই দুইজনের বয়সের গড় ছিল 20 years। এখন এখান থেকে আমাদের যদি হাজব্যান্ডের এজ বের করতে হয় তাহলে একটা জিনিস দেখেন, আমরা যদি 3টে ওই পাশে নিয়ে গুণ করে দিই তাহলে একটা ইকুয়েশন চলে আসবে, 2 ওই পাশে নিয়ে গুণ করে দিলে আরেকটা ইকুয়েশন চলে আসবে। প্রথম ইকুয়েশন হাজব্যান্ড, ওয়াইফ, চাইল্ড তিনজনই আছে, আর সেকেন্ড ইকুয়েশন হচ্ছে শুধু ওয়াইফ আর চাইল্ড আছে। তাহলে এই ইকুয়েশন থেকে যদি আমরা ইকুয়েশন বিয়োগ দিয়ে দিই তাহলে ইজিলি ওয়াইফ আর চাইল্ড ক্যান্সেলড আউট হয়ে যাবে, আলটিমেটলি হাজব্যান্ডের এজটা থেকে যাবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে এই জায়গাটাতে দেখেন, এখানে যে বয়সের গড় বা অ্যাভারেজটা দেওয়া আছে সেটা হচ্ছে 3 years ago বা 3 বছর আগের, এটা দেওয়া আছে হচ্ছে 5 বছর আগের। সো দুইটা যেহেতু একই টাইম ফ্রেমে না, তাহলে আমরা কিন্তু দুইটাকে কম্পেয়ার করতে পারবো না কখনো। এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য হচ্ছে আমাদের দুইটাকেই বর্তমান সময়ে কনভার্ট করতে হবে, দেন আমরা ইজিলি তাদেরকে কম্পেয়ার করতে পারবো। অ্যান্ড যেহেতু আমাদের হাজব্যান্ডের এজটা প্রেজেন্ট এজে চাইছে, তাহলে ইজিলি হাজব্যান্ডের এজটা আমরা বর্তমান সময়ে পেয়ে যাব। তাহলে আমরা যদি প্রেজেন্টের কথা চিন্তা করি, এটা ছিল 3 বছর আগের, আর বর্তমানের অবস্থা কি, বর্তমানের সাথে যদি আমি আসতে চাই তাহলে প্রত্যেকের সাথে 3 বছর অ্যাড করতে হবে। বাট যেহেতু অ্যাভারেজ, তাহলে আমাদের ওই 3 দ্বারা ভাগ করলে আলটিমেটলি অ্যাভারেজ হিসাবে 3ই যোগ হবে। তখন বর্তমানের হিসাবে আমি যদি হিসাব করি হাজব্যান্ড প্লাস ওয়াইফ প্লাস চাইল্ড ডিভাইড বাই 3 ইকুয়াল হবে 27-এর সাথে 3 অ্যাড হয়ে 30। বা এখান থেকে আমি লিখতে পারি হাজব্যান্ড প্লাস ওয়াইফ প্লাস চাইল্ড ইকুয়াল হচ্ছে 90, অর্থাৎ 3 জনের বয়সের সামেশন হচ্ছে 90। আবার একইভাবে এটা যদি আমি প্রেজেন্টে আনলে আমার কিন্তু এখানে যেহেতু 5 বছর আগের, তাহলে বর্তমানে আসতে হলে গড় হিসেবে 5 যোগ করতে হবে। তাহলে সেটা হবে ওয়াইফ প্লাস চাইল্ড ডিভাইড বাই 2 ইকুয়াল হচ্ছে 20 + 5 25। বা আমি লিখতে পারি ওয়াইফ প্লাস চাইল্ড ইকুয়াল হচ্ছে 25 × 2 50। এখন হচ্ছে এই দুইটা ইকুয়েশন আমরা একটা আরেকটার সাথে যোগ বিয়োগ যা ইচ্ছা তা করতে পারবো, কারণ দুইটাই হচ্ছে একই টাইম পিরিয়ডের মধ্যে আছে। তাহলে এখান আমি দেখতে পারি যদি এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন বিয়োগ দিয়ে দিই, দেখেন এই ওয়াইফ আর ওয়াইফ চাইল্ড হচ্ছে ক্যান্সেলড আউট হয়ে যাবে বিয়োগ করে দিলে। তাহলে আলটিমেটলি আমার হাজব্যান্ড থাকবে, আর ওই পাশে হচ্ছে 90 - 50 ইকুয়াল হচ্ছে 40। তাহলে হাজব্যান্ডের বর্তমান বয়স কত? 40 ইয়ার্স, যেটা আমাদের অপশান নাম্বার বি। এরপরের কোশ্চেনে যদি আমরা দেখি, সেখানে আমাদের বলছে আসাদ ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই 12 অরেঞ্জেস। আসাদ হচ্ছে 12টা কমলা কেনার জন্য মার্কেটে গেল, বাট হি ফাউন্ডেড দ্যাট হি হ্যাড দ্য মানি টু বাই অনলি 10 অরেঞ্জেস। অর্থাৎ তার কাছে যে টাকা ছিল সেটা দিয়ে সে মাত্র 10টা কমলা কিনতে পারবে। হি ক্যালকুলেটেড দ্যাট ইফ দ্য প্রাইস পার পিচ অফ অরেঞ্জ, সে হিসেব করে দেখলো প্রতিটা কমলার দাম যদি 3 টাকা ওয়াজ টাকা 3 লেস, অর্থাৎ 3 টাকা কম হয়, হি কুড হ্যাভ বট 12 অরেঞ্জেস, সে হচ্ছে 12টা কমলা কিনতে পারে। হাউ মাচ মানি ডিড আসাদ হ্যাভ? অর্থাৎ আমি যদি ব্যাপারটা আবার একটু বলি, আসাদ হচ্ছে মার্কেটে গেছে 12টা কমলা কেনার জন্য, সে গিয়ে দেখলো যে তার কাছে যে টাকা আছে সে টাকা দিয়ে সে 10টা কমলা কিনতে পারবে। পরবর্তীতে সে ক্যালকুলেট করে দেখলো যদি প্রত্যেকটা কমলার দাম 3 টাকা করে কমানো যায় বা 3 টাকা কম হতো, তাহলে সে কিন্তু ঠিকই 12টা কমলা কিনতে পারতো। তাহলে তার কাছে কত টাকা ছিল?
তাহলে আমি ধরে নিব যে সাপোজ আসাদের কাছে হচ্ছে এক্স টাকা ছিল, যদি এক্স টাকা থেকে থাকে তাহলে এই টাকা দিয়ে সে যদি 10টা কমলা কিনতে পারে তাহলে ওই ক্ষেত্রে প্রতিটা কমলার দাম হচ্ছে x/10, এটা হচ্ছে একটা কমলার দাম। এখন যদি প্রত্যেকটা কমলার দাম আমি 3 টাকা কমাইতাম তাহলে আমি কিন্তু 12টা কমলা পাইতাম। অর্থাৎ আসাদের ক্ষেত্রে যদি বলি, আসাদ প্রত্যেকটা কমলার দাম যদি 3 টাকা কম হতো তাহলে সে কিন্তু 12টা কমলা কিনতে পারতো। যদি সে একই টাকায় টাকা কিন্তু তাকে টোটাল টাকা কিন্তু চেঞ্জ করা লাগতো না, তার কাছে সেম অ্যামাউন্ট থাকতো, বাট সেম অ্যামাউন্ট দিয়ে সে আগে হচ্ছে 10টা পেলে 3 টাকা কম হলে সে 12টা পেত। 12টা পেলে প্রত্যেকটার দাম হবে x/12, এটা বোঝা যাচ্ছে। এখন এখানে -3 কেন? এটা হচ্ছে এই অ্যামাউন্টটা বেশি, এই অ্যামাউন্টটা হচ্ছে কম, দুইটা ব্যালেন্স করতে হলে কত কম, এটা হচ্ছে প্রত্যেকটার যে দাম সেখান থেকে আমি যদি 3 বাদ দিই তাহলে এই অ্যামাউন্টটা পাই। এটা আসলে অনেকেই ভিন্নভাবেও চিন্তা করতে পারেন। ধরেন ইনিশিয়ালি আমার x/10 প্রত্যেকটার দাম, অর্থাৎ যেহেতু আমি এই টাকায় x সংখ্যক টাকায় হচ্ছে আমি 10টা কমলা পাবো, তাই প্রত্যেকটার দাম হচ্ছে x/10। যদি আমি 3 মাইনাস করে দিই, অর্থাৎ বা অন্যভাবে চিন্তা করি পরবর্তীতে যদি আমি 12টা কমলা পাই তাহলে তখন দাম হবে x/12 প্রত্যেকটার। এখন এই দুইটা দামের মাঝে যে ডিফারেন্সটা হচ্ছে 3। আপনি এভাবেও চিন্তা করতে পারেন, এভাবেও চিন্তা করতে পারেন, আলটিমেটলি ইকুয়েশন সেমই আসে, কারণ আপনি যদি এখানে 3টাই পাশে আনেন, x/12 ওই পাশে নেন, এই ইকুয়েশনটাই আসে। অর্থাৎ আপনি যেভাবে চিন্তা করেন না কেন ঘুরে ফিরে একই কথা। আচ্ছা, এখন আমরা যদি এটা সলভ করি, x/10 ইকুয়াল আসবে আমার x/12 প্লাস 3, বা আমি বলতে পারি x/10 ইকুয়াল হচ্ছে 12 যদি আমি লসাগু নিই তাহলে x প্লাস 3 × 36, x প্লাস 36। দেন আমি যদি ওই পাশে যাই, ওই পাশে হচ্ছে আমার, বা আমি লিখতে পারি 10 দিয়ে যদি ওই পাশে গুণ করে দিই আর 12 দিয়ে যায়, অর্থাৎ সোজা কথা আর গুণন করলে 12x ইকুয়াল হচ্ছে আমার আসবে 10x প্লাস 360, বা আমি 10x এ পাশে আসলে আমার আলটিমেটলি থাকবে 2x ইকুয়াল 360, বা x ইকুয়াল হচ্ছে 2 দ্বারা ভাগ করলে 180। তাহলে এই 180 কি, এক্সটাকে আমি কি ধরছিলাম, এই এক্সটা ছিল তার কাছে আসলে কত টাকা ছিল, তার কাছে এক্স টাকা যেহেতু আমি ধরে নিছি এবং এক্সের ভ্যালু 180, সো আমার অপশন নাম্বার ডি। এটা হচ্ছে নর্মাল প্রসেসে আমরা যে ম্যাথটা করি সেটা। আপনি চাইলে এই টাইপ ম্যাথ কিন্তু অপশন দেখেও করতে পারেন, বা অপশন টেস্ট করে কিভাবে সেটা একটু দেখি আমরা। এখানে আমার যেহেতু বলছে আসাদের কাছে কত টাকা ছিল, ধরে নিলাম আমি 150 টাকায় ছিল, যেহেতু আমার অপশানে তো 150 আসে, আমি 150 ধরে নিলাম। তাহলে 150 টাকা যদি থেকে থাকে, তার প্রত্যেকটা কমলার দাম হচ্ছে 15 টাকা, যেহেতু সে 150 টাকায় 10টা কমলা পাচ্ছে, 10 দ্বারা ভাগ করলে আমি 15 টাকায় পাচ্ছি। এখন এখান থেকে যদি আমি 3 মাইনাস করে দিই তাহলে আমার আসে 12 টাকা। এখন আমায় দেখতে হবে আমি 12 টাকায় 12 টাকা করে 12টা কমলা যদি কিনে আমার দাম কত আসে, 144, যেটা কিন্তু অ্যাকচুয়ালি 150 না। বাট আমার স্টেটমেন্টে বলছে যদি 3 টাকা কমানো হয় তাহলে ঠিক এক্স্যাক্ট 150 টাকা দিয়ে 12টা কমলা পাবে, বরং এখানে কিন্তু এক্স্যাক্টলি 150 মিলতেছে না। আমরা যদি এর পরের অপশানটা দেখি, সেখানে কি বলছে 160 হলে প্রত্যেকটার দাম হচ্ছে 16 টাকা করে আসে। যদি 3 টাকা দাম কমানো হয় তাহলে হচ্ছে 13 টাকা করে আসে। 13 টাকা করে হলে 12টার দাম কত আসবে, 13 × 12, 12 × 10 হচ্ছে 120, সাথে 3 × 12 36, 156, 120 আর 36 হচ্ছে 156। এই ক্যালকুলেশনটা মুখে মুখে করতে পারলে ভালো, না হলে হচ্ছে একটু রাফ করে নেবেন। 156, তাহলে এখানে দেখেন এখানেও কিন্তু 160 মিলতেছে না। পরের অপশান সি না নিয়ে আমি ডি দেখতে পারি, যেহেতু হচ্ছে সিটা ক্যালকুলেট করে একটু সমস্যা, আমরা হচ্ছে রাউন্ড ফিগারগুলো করে দেখবো আগে। এখান থেকে হচ্ছে প্রত্যেকটার দাম আসছে 18 টাকা, তাহলে প্রত্যেকটার দাম যদি 18 টাকা হয় সেক্ষেত্রে আমার 3 টাকা কমে গেলে হলো 15 টাকা। 15 × 12, 15 × 10 হচ্ছে 150, আবার 15 দুগুণে 30, 150 আর 30 হচ্ছে 180। দেখেন এই জায়গায় কিন্তু আমার মিলে গেছে, অর্থাৎ আমার মূল স্টেটমেন্ট যেটা ছিল তার কাছে যে টাকা ছিল সেটা দিয়ে সে 10টা কমলা পেত। যদি প্রতিটার দাম 3 টাকা কমানো হয় তাহলে সে একই টাকা দিয়ে, এই যে একই টাকা দিয়ে 12টা কমলা পাবে। তার মানে আমাদের অপশন নাম্বার ডি হবে অ্যান্সার। এখন আপনি চাইলে অপশন সিও দেখতে পারেন, সেটা আসলে এখন প্রয়োজন নাই, তারপরে হচ্ছে আপনি ক্যালকুলেশন বোঝার সুবিধার্থে আমি এটা একটু দেখাচ্ছি। যদি 175 হতো তাহলে প্রতিটার দাম হতো 17.5,
অ্যান্ড 3 টাকা কমাল হলে 14.5। এটা যদি আমি 12 দ্বারা গুণ করতাম তাহলে আমার কত আসতো সেটা একটু দেখে নিই। 14.5কে আমি ডিরেক্ট 145 লিখে ফেললাম। এটা 12 দ্বারা গুণ করে 145 দুগুণ হচ্ছে 290, আর শূন্য দিলে 145, একবার দিলে হচ্ছে 145 আসবে। আর শূন্য, 9 5 14 4, হাতে আছে 1, 4 আগে 5, 5 2 হচ্ছে 7, এরপর হচ্ছে 1, একই রয়ে যাবে। যেহেতু আমি এখানে দশমিক হচ্ছে 1 ঘর পরে নিয়েছি, এখন আমি 1 ঘর আগে দশমিক নিয়ে আসবো, তাহলে আমার আলটিমেটলি 174 আসে। আমার অপশান দেওয়া আছে 175, বাট এটা মিলতেছে না, তাহলে একমাত্র অপশান আমার ডি মিলে গেছে, এটা অ্যান্সার। এখন আমি হয়তো বা বিষয়টা বোঝানোর স্বার্থে এতক্ষণ ধরে এক্সপ্লেন করতে আপনার মনে হচ্ছে আগের প্রসেসটা মেবি ইজি ছিল, এটা অনেকের ক্ষেত্রে ভ্যারি করবে, তবে এই প্রসেসটাতে গেলেও আপনার অত টাইম লাগবে না, কারণ হচ্ছে আপনি তো যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন তো খুব দ্রুতই করতে পারবেন। সো এটা খুব একটা সমস্যা হবে না, তবে আপনার যেটা ভালো লাগে সেটাই ফলো করতে পারেন। তো এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, কিছু কিছু ম্যাথে হচ্ছে আমি ইচ্ছে করেই একটু বেশি এক্সপ্লেন করবো বা অল্টারনেটিভ ওয়েগুলো দেখাবো। এর রিজন হচ্ছে এখানে যেহেতু আমি ধরে ধরে বা বেসিক থেকে ম্যাথ করাচ্ছি না, একেবারেই হচ্ছে আপনার কোশ্চেন সলভ করে দিচ্ছে ডিরেক্টলি, তাই যদি আমি একটু এক্সপ্লেন করি ব্যাপারগুলো তাহলে একটা ম্যাথের থ্রুতে আপনার একটা কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সো যাদের একটু ম্যাথে প্রবলেম আছে বেশি, তাদের জন্য ব্যাপারটা আশা করি হেল্পফুল হবে। তবে অনেকে হয়তো বা আমরা অলরেডি জব প্রিপারেশন নিছি বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হতে আমাদের অত বেশি সমস্যা নাই, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার কাছে যদি কিছুটা বোরিং লাগে তাহলে প্রথম যে সলিউশনটা ওইটা দেখে আপনি একটু টেনে পরে কোশ্চেনে চলে যান। আচ্ছা, এরপরে কোশ্চেনটা আমরা দেখি। এখানে বলছে এ ডগ টেক্স 3 লিভস for every 5 leaves of a hair. If 1 leaf of the dog is equal to 3 leaves of the hair, the ratio of the speed of the dog to that of the hair is. আচ্ছা, এখানে বোঝানো হয়েছে যে একটা কুকুর যে সময়ে 3 লাফ দিতে পারে একই সময়ে হচ্ছে একটা হেয়ার অর্থাৎ একটা খরগোশ 5 লাফ দেয়। যদি কুকুরের 1 লাফ সমান হচ্ছে হেয়ারের 3 লাফ হয়, তাহলে কুকুর এবং যে খরগোশের গতির যে অনুপাত সেটা কত। জাস্ট আমি একটু যদি লেখার চেষ্টা করি, প্রথমটা হচ্ছে ডগস 1 লিপ ইকুয়াল হেয়ার্স 3 লিপস, ঠিক আছে। এখন আমি যদি অনুপাত বের করতে চাই তাদের স্পিডের, ডগ অনুপাত হচ্ছে হেয়ার, এখানে আমি বলতে পারবো 3 লিপস অফ ডগ ইজ টু 5 লিপস অফ হেয়ার। আমি ডিরেক্ট 3:5 কেন লিখি নাই এই জন্যই যে 3টা হচ্ছে ডগের লিপ আর 5টা হচ্ছে হেয়ারের লিপ, দুইটা যেহেতু ইকুয়াল না তাই আমি ডিরেক্টলি অনুপাত লিখতে পারি না। তো আমি যেহেতু ডিরেক্টলি অনুপাত লিখতে পারতেছি না, তাই আমি যে কাজটা করব এই দুই সাইডটাকে ইকুয়াল করব, অর্থাৎ ইকুয়াল করার জন্য আমার ইজিয়েস্ট হচ্ছে এই কুকুরের যে লাভ সেটা হচ্ছে খরগোশের লাভের সাথে যদি আমি কম্পেয়ার করি, কুকুরের 1 লাভ সমান যদি খরগোশের 3 লাভ, তাহলে কুকুরের 3 লাভ খরগোশের কয় লাভ হবে, অবশ্যই 9 লাভ। তাহলে আমি এটা সমান লিখতে পারি 3 লিভস অফ ডগ অনুপাত 5 লিভস অফ খরগোশেরটা যে ব্যবসা ওইটা রেখে দিব হেয়ার। তাহলে এখন দুইটা কিন্তু ইকুয়াল হয়ে গেছে, তাই দ্যাটস আমি ডিরেক্ট এখানে 9:5 লিখতে পারি, যেটা হচ্ছে আমার অপশন নাম্বার সি। আশা করি বিষয়টা বোঝা গেছে। এরপরের কোশ্চেন আমরা দেখি। দ্য ইলেকট্রিসিটি বিল অফ এ সার্টেন এস্টাবলিশমেন্ট ইজ পার্টিকুলারলি ফিক্সড and particularly varies as the number of units of electricity consumed. When in a certain month 540 units are consumed, the bill is 1800. The another month 620 units are consumed, or the bill is 2040. In yet another month 500 units are consumed, what would be the bill for the month? অর্থাৎ এখানে বলছে বিদ্যুৎ বিলের যে বিলটা করা হয় সেখানে একটা অ্যামাউন্ট থাকে ফিক্সড, এটা হচ্ছে সবার জন্য সেম, এই অ্যামাউন্টটা আপনাকে দিতেই হবে। আর আরেকটা অ্যামাউন্ট হচ্ছে সেটা ইউনিটের উপর ডিপেন্ড করে, যত পরিমাণ ইউনিট আপনি খরচ করবেন সেই অনুযায়ী আসে। তাহলে বিদ্যুৎ বিলের একটা অংশ যেটা হচ্ছে আপনারা যদি বিদ্যুৎ বিলের পেপারগুলো হচ্ছে দেখে থাকেন, বা এখন পেপারের ক্ষেত্রেও বলতেছি, বা এখন যে কি মিটার প্রিপেইড মিটার দুইটার ক্ষেত্রে বলতেছি, পেপারে আপনি দেখে থাকবেন যে একটা নিচে একটা জিনিস লেখা থাকে যে
বিলটা হচ্ছে একটা ইউনিটের একটা বিল দেখা যায়, এর সাথে হচ্ছে মিটার চার্জ, ডিমান্ড চার্জ এগুলো অ্যাড হয়। এই যে মিটার চার্জ, ডিমান্ড চার্জ এটা কিন্তু সবার জন্য ফিক্সড। এটা হচ্ছে আপনার যত ইউনিটে বিল আসুক না কেন আপনাকে এটা দিতেই হবে। আর অন দ্য আদার হ্যান্ড আরেকটা পার্ট হচ্ছে, অর্থাৎ বিলের দুইটা পার্ট, একটা হচ্ছে এই ফিক্সড অংশ, আরেকটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনি ইউনিট ওয়াইজ যে কী বলে যে অ্যামাউন্টটা, এটা আপনি যখন ইয়ার ক্ষেত্রে দেখবেন, প্রিপেড মিটারও দেখবেন যে এই জিনিসটা হচ্ছে কেটে নেয়। আপনি যখন টাকা হচ্ছে রিফিল করে নেন, সাথে সাথে দেখবেন যে একটা অ্যামাউন্ট কেটে নেয়, এই অ্যামাউন্ট হচ্ছে যে ফিক্সড। এখন এই যে প্রত্যেকটা বিদ্যুৎ বিলের ক্ষেত্রে একটা অ্যামাউন্ট থাকে ফিক্সড, আরেকটা হচ্ছে যে আপনার অ্যাকচুয়াল যে কারেন্ট বিল যেটা, অর্থাৎ যেটা আপনি ইউজ করছেন সেটার জন্য। এখন আমাদের যে 540 ইউনিটের জন্য 540 ইউনিটের বিদ্যুৎ বিল বলা আছে 1800 টাকা, আর 620 ইউনিটের বিদ্যুৎ বিল বলা আছে 2040 টাকা। এরপর হচ্ছে বলা হয়েছে যে 500 ইউনিটের কথা। এখন 500 ইউনিটের জন্য আমরা কিন্তু এখান থেকে ডিরেক্টলি বলে দিতে পারবো না যে প্রতি ইউনিট কত, কারণ এখানে প্রতি ইউনিটের জন্য 540 ইউনিটের জন্য বিদ্যুৎ বিল যেমন আছে, এটার সাথে একটা হচ্ছে ফিক্সড চার্জ সেটাও অ্যাড আছে, এখানেও কিন্তু একই জিনিস। যে জন্য আমরা এই দুইটার ডিফারেন্স বের করব। ডিফারেন্স করলে এখানে হচ্ছে এই দুইটার ডিফারেন্স হচ্ছে 80 ইউনিট, আর এখানে ডিফারেন্স আপনি পাবেন কত, 240 টাকা। তার মানে অ্যাকচুয়ালি 80 ইউনিটের বিল হচ্ছে 240 টাকা। তাহলে প্রতি ইউনিট কত, প্রতি ইউনিটের বিল হবে 240 ডিভাইড বাই 80 ইকুয়াল হচ্ছে 3 টাকা। তাহলে আমি প্রত্যেক ইউনিটের বিদ্যুৎ বিল আমি পেয়ে গেছি। এটা নিয়ে অনেকের কনফিউজ থাকতে পারে যে এখানে যে আমি পার্থক্য করলাম, এখানেও তো হয়তো বা আমার ফিক্সড যে অ্যামাউন্টটা সেটা রয়ে যেতে পারে, বাট অ্যাকচুয়ালি তা না। এটা বোঝার জন্য আপনি জাস্ট একটা এক্সাম্পল ধরেন। সাপোজ আমি একটা নির্দিষ্ট ইউনিটের বিদ্যুৎ বিল ধরলাম এক্স প্লাস 1500, মানে এখানে এক্সটা হচ্ছে আমার ফিক্সড অ্যামাউন্ট, আর 1500 হচ্ছে আমি যতটুকু ইউজ করছি। আরেকটা অ্যামাউন্ট ধরলাম এক্স প্লাস 1600। এক্স জিনিসটা তো ফিক্সড, এটা তো হচ্ছে আপনার বিদ্যুৎ বিল যতই আসুক না কেন সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটা সব জায়গাতে সেম হবে। তাহলে আমি টোটাল জিনিসটাকে একটু ভেঙে লিখলাম। এখানে তো হচ্ছে দুইটা একসাথ করা আছে যে 1800 টাকার ভিতরে আপনার বিদ্যুৎ বিলটাও আছে, প্লাস হচ্ছে যে ফিক্সড যে অ্যামাউন্ট সেটাও আছে। আর এখানে আমি দুইটা জিনিস হচ্ছে আলাদা করে দেখালাম। এখন আপনি যদি এদের ডিফারেন্স নেন, ডিফারেন্স কিন্তু পাবেন হচ্ছে 100, কারণ হচ্ছে এটা কাটা যাবে। তাহলে এখানে এই ব্যাপারটা একটু স্পষ্ট যে অ্যামাউন্টটা ইকুয়াল দুই জায়গাতে আছে ওইটা কিন্তু অটোমেটিকলি ক্যান্সেলড আউট হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমি যদি দুইটা ডিফারেন্স নিই তাহলে মূল যে বিদ্যুৎ বিলের যে ডিফারেন্স সেটাই পাচ্ছি। তাহলে আমার এখান থেকে আমি বিষয়টা বুঝতে পারতেছি আমার যে 240 টাকা এটা অ্যাকচুয়ালি 80 ইউনিটের যে বিদ্যুৎ বিল সেটাই। তাহলে সেই হিসাবে আমি 3 টাকা পাচ্ছি প্রতি ইউনিটে। এখন আমায় এটা যেহেতু আমি পেয়ে গেছি প্রতি ইউনিট বিদ্যুৎ বিল, আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ফিক্সড যে অ্যামাউন্টটা সেটা অ্যাকচুয়ালি কত। চলেন সেটা বের করি। আচ্ছা, এখানে যেহেতু আমি জানি প্রতি ইউনিট বিদ্যুৎ বিল হচ্ছে 3 টাকা, তাহলে 540 ইউনিটের জন্য কত আসবে, 540 ইন্টু 3, 3 পাঁচা হচ্ছে 3 ইন্টু 500 হচ্ছে 1500, আর 3 ইন্টু 40 হচ্ছে 120, আলটিমেটলি 1620। দেখেন আমাদের 540-এর জন্য বিল কত দেখানো হয়েছে 1800, তাহলে 1800 থেকে আপনি 1620 বাদ দেন, আপনি পাবেন হচ্ছে 180। ঠিক আছে, আপনি যে 180 পাচ্ছেন এটাই অ্যাকচুয়ালি হচ্ছে ফিক্সড যে অ্যামাউন্টটা। এটা কিন্তু আপনি এইটার ক্ষেত্রে যদি এক্সপেরিমেন্ট করেন ঠিক দেখবেন যে 180 পাচ্ছেন। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে আমার ফিক্সড অ্যামাউন্ট যেটা সেটা কত, প্লাস আমার বিদ্যুৎ বিল প্রতি ইউনিট কত। তাহলে আবার 500 ইউনিটের জন্য আমি ইজিলি বের করতে পারবো 500 ইন্টু 3, এটা হচ্ছে অ্যাকচুয়াল বিদ্যুৎ বিল, সাথে হচ্ছে আমার 180 হচ্ছে অ্যাড হবে ফিক্সড অ্যামাউন্ট হিসাবে। তাহলে 1500 প্লাস 180 1680, এটাই হচ্ছে আমাদের টোটাল 500-এর জন্য কত বিদ্যুৎ বিল, যেটা হচ্ছে আমাদের অপশান ডি নাম্বারে আছে। ওকে, আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 5-এ যেটা বলছে সেটা হচ্ছে দ্য রেশিও অফ দ্য কস্ট অফ টু আর্টিকেলস is 7:3. The first one was sold at a loss of 20% and the second one was sold at a gain of 40%. What is the overall percentage of gain or loss? অর্থাৎ বলছে দুইটা আর্টিকেল তৈরিতে যে কস্ট গেছে বা যে ব্যয় হয়েছে তার অনুপাত হচ্ছে 7:3। প্রথমটা একটু বেশি খরচ হয়েছে, দ্বিতীয়টা হচ্ছে একটু কম।
দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ সোল্ড এট এ লস অফ 20%। প্রথমটা হচ্ছে 20% লসে বিক্রি করা হয়, আর সেকেন্ডটা হচ্ছে 40% লাভে বিক্রি করা হয়। হোয়াট ইজ দ্য ওভারঅল পার্সেন্টেজ অফ গেইন অর লস? ওভারঅল মানে আলটিমেটলি কি কিছু লস হয়েছে না লাভ হয়েছে, লস হলে কত পার্সেন্ট কিংবা লাভ হলে কতটুকু, সেটা হচ্ছে আমি তাহলে প্রথমে দেওয়া আছে আমার ফার্স্ট ইস টু সেকেন্ড, দুইটা আর্টিকেলের মাঝে দুইটা অনুপাত হচ্ছে 7:3। তাহলে আমি আমার সুবিধার্থে ধরে নিচ্ছি যে প্রথমটা হচ্ছে 70 টাকা কস্ট আসছে, সেকেন্ডটা হচ্ছে 30 টাকা। এটা হচ্ছে আমি যা ইচ্ছা তা ধরতে পারি, এজন্যই যেহেতু আমার আলটিমেটলি পার্সেন্টেজ জানতে চাওয়া হয়েছে, নির্দিষ্ট কোনো ভ্যালু জানতে চাওয়া হয়নি। তাহলে আমি প্রথমটার ক্ষেত্রে ধরে নিলাম যে 70 টাকা, দ্বিতীয়টার ক্ষেত্রে 30 টাকা খরচ হয়েছে। এটা অনুপাত করলে আলটিমেটলি 7:3 আসবে। তাহলে প্রথমটা যদি 70 টাকা খরচ হয়, সেক্ষেত্রে আমার 20% লসে কত টাকা সেল করা হয়েছে। 20% যদি লস হয় তাহলে 70 টাকার মাঝে বাকি 80% হচ্ছে যে 80%-এর যত টাকা হয় তত টাকাই হচ্ছে সেল করা হয়। তাহলে 80% অফ 70, এটা কত, 80 ডিভাইড বাই 100 ইন্টু 70, 00 কাটা 00 কাটা 7 8 56, এই 56 টাকা। অর্থাৎ এটা হচ্ছে 70 টাকা এটার পিছনে খরচ হয় বা কস্ট যায়, বাট সেখানে হচ্ছে 56 টাকায় বিক্রি হয়। আর সেকেন্ডটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, সেকেন্ডটা 40% লাভে বিক্রি হয়, সেক্ষেত্রে হচ্ছে 40% অফ 40% লাভে হলে, হ্যাঁ এখানে একটা জিনিস বলে রাখি, আমি ডিরেক্টলি 80% না করে আমি যদি 20% বের করতাম, সেক্ষেত্রে আমি 70 থেকে ওই 20% মাইনাস করতাম, সেক্ষেত্রে আমি 56 পাইতাম। এখানেও 40%-এর ক্ষেত্রে আমরা ডিরেক্টলি অ্যান্সার বের করে ফেলতে পারি। 40% যদি লাভ হয় তাহলে আলটিমেটলি যে টাকায় বিক্রি হয়েছে সেটা হচ্ছে 140%, 140%। এই 140% অফ 30, এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে 140 ডিভাইড বাই 100 ইন্টু 30, 00 কাটা 00 কাটা 3 14 42। তাহলে এটা 30 টাকা এটা পেছনে খরচ হয়েছে আর বিক্রি করা হয়েছে 42 টাকায়। এখন এই ব্যাপারটা হচ্ছে আপনি একটু ক্লিয়ার থাকবেন যে আপনি যদি এখানে 40% বের করেন তাহলে 40% দেখবেন যে আসছে 12 টাকা। তো 30-র সাথে 12 যোগ করে আপনি 42 করবেন। আর ডিরেক্টলি বের করতে চাইলে এভাবে করতে পারেন। তাহলে আমাদের আলটিমেটলি টোটাল দুইটার কস্ট হচ্ছে 70 প্লাস 30 ইকুয়াল হচ্ছে 100। তাহলে এই ক্ষেত্রে আমি 56 প্লাস 42 এই টাকায় হচ্ছে দুইটা আমি বিক্রি করতে পারছি। তাহলে এটা আসে আলটিমেটলি 98। তাহলে দেখা যাচ্ছে যে 100 এর মধ্যে 98 বিক্রি হলে 2 টাকা হচ্ছে আমার লস হয়। আর যেহেতু আমি 100তেই বের করছি, তাহলে আমি 2 টাকাকে ডিরেক্টলি 2% বলে দিতে পারি। আশা করি বোঝা গেছে। তাহলে আমাদের অপশন নাম্বার হচ্ছে এ, 2% লস। কোশ্চেন নাম্বার 6 আমাদের যেটা বলছে, ইন এ সার্টেন স্টোর দ্য প্রফিট ইজ 320% অফ দ্য কস্ট। If the cost increased by 25% but the selling price remains constant, approximately what percent of selling price is the profit? অর্থাৎ আমাদের বলছে একটা নির্দিষ্ট দোকানে 320% হচ্ছে প্রফিট হয়। কিসের বেসিসে? কস্টের বেসিসে। অর্থাৎ যে পরিমাণ কস্ট হয় তার 320% হচ্ছে প্রফিট হয়। যদি কস্টটা 25% বেড়ে যায় এবং সেলিং প্রাইসটা কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ বিক্রিটা হচ্ছে ফিক্সড বাট কস্ট বেড়ে গেছে, সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদের কি বলে যে প্রফিটটা কমে যাবে। এখন আমাদের বলছে যে তাহলে ফাইনালি প্রফিট কত। তবে প্রথম যে প্রফিট বলছে সেটা তারা বলে দিছে কস্টের বেসিসে 320% অফ কস্ট, অর্থাৎ যত কস্ট তার 320% হচ্ছে প্রফিট হয়। আর এক্ষেত্রে যেটা বলছে সেটা হচ্ছে সেলিং প্রাইস যেটা, সেই সেলিং প্রাইসের ভিত্তিতে আমাদের প্রফিটটা বের করতে হবে। ঠিক আছে, ওকে। এখন আমরা ধরে নিব ইনিশিয়ালি ধরে নিব যে ইনিশিয়ালি হচ্ছে আমাদের কি বলে যে কস্ট 100 টাকা। 100 টাকা কেন ধরে নিয়েছে? যাতে হচ্ছে আমার ক্যালকুলেশন করতে ইজি হয়। যেহেতু আমার ফাইনালি পার্সেন্টেজ চাইছে, কোনো ফিক্সড ভ্যালু চাই নাই, তাই আমি 100 টাকা ইজিলি ধরে নিতে পারি। 100 টাকা ধরলে আমার সেলিং প্রাইসটা কত হবে? শুরুতে সেলিং প্রাইসটা হবে 420 টাকা। কারণ হচ্ছে যেহেতু প্রফিট 320%, 100 টাকার প্রফিট অবশ্যই 320 টাকাই হবে। এখন 320 টাকা প্রফিট হলে আর আগে হচ্ছে 100 টাকা, তাহলে প্রফিট আর ক্রয় মূল্য মিলালে হচ্ছে আমরা সেলিং প্রাইস 420 টাকা পাবো।
এর পরবর্তীতে আমাদের বলছে ইফ দ্য কস্ট ইনক্রিজ বাই 25%, যদি কস্ট 25% বেড়ে যায় তাহলে পরবর্তীতে আমাদের কস্ট হবে 125 টাকা। 100 টাকা হচ্ছে ইনিশিয়ালি ছিল, 25% বেড়ে 125 টাকা হয়ে গেছে কস্ট। বাট সেলিংটা হচ্ছে ফিক্সড আছে, 420এই আছে, সেলিং হচ্ছে চেঞ্জ হয় নাই। সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি বলছে, এই সেলিং প্রাইসের ভিত্তিতে প্রফিট কত পার্সেন্ট। তাহলে আমরা প্রফিটটা একটু বের করে নিই। আমার সেলিং হচ্ছে 420 আর কস্ট হচ্ছে 125, তাহলে প্রফিট কত হবে? প্রফিট হবে 120 যদি হতো তাহলে হচ্ছে 300 টাকা হতো, যেহেতু 125 তাই 295, তাহলে এটা হচ্ছে আমার প্রফিট। তাহলে এই প্রফিটটা 295 টাকা হচ্ছে আমার প্রফিট, আর সেলিং 420, অর্থাৎ যেহেতু আমার সেলিংয়ের ভিত্তিতে প্রফিট জানতে চাইছে, মানে 420-এর মধ্যে কত পার্সেন্ট আসলে প্রফিট, তাহলে 420 হবে নিচে, উপরে হবে প্রফিট ইন্টু 100%। এটা যদি আমাদের কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ঐকিক নিয়ম, সিম্পল, যে 420 টাকার মধ্যে আমাদের প্রফিট হয় 295 টাকা, তাহলে একে কত, 295 ডিভাইড বাই 420। তাহলে আমাদের পার্সেন্টেজ যেহেতু বলছে তাহলে অবশ্যই আমি 100-তে বের করতে হবে, 295 ডিভাইড বাই 420 ইন্টু 100, আলটিমেটলি সেম জিনিসই আসে। তাহলে এটা যদি আমি একটু ক্যালকুলেশনটা করি, তাহলে ক্যালকুলেশনটা হচ্ছে আমার 0 কাটা, আর 42 দিয়ে যদি আমি 295-কে ভাগ করি তাহলে একটা জিনিস দেখেন, 29-কে যায় না, তাহলে আমার ডিরেক্টলি ভাগ করতে হবে। আমি যদি 6 বাদ দিই, 4 6 24, 240, আবার 6 দুগুণে 12, তার মানে 252 আসে। এটা হচ্ছে না, 7 বাদ যাওয়া যেতে পারে, 7 দিলে হচ্ছে 4 7 28, 280, আর 7 দুগুণে 14, 280 আর 14 হচ্ছে 294, তার মানে এখানে আছে 295, আমি 7 বাদ দিলে অলমোস্ট সেম হয়, 7 পয়েন্ট সামথিং, সামথিং বলতে 0 সামথিং হবে, যেহেতু মাত্র 1 থাকে। তাহলে আমি এই 7.0 সামথিংয়ের সাথে এই 10 যদি গুণ হয় আলটিমেটলি দাঁড়াবে 70 পয়েন্ট সামথিং। 70 পয়েন্ট সামথিং যাই হোক না কেন, আমার অপশান হচ্ছে 70 যেহেতু আছে, এর আশেপাশে আর কোনো অপশান নাই, তাই এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বিষয়টা বোঝা গেছে। এরপরে কোশ্চেন আমরা যদি যাই, এই কোশ্চেনে বলছে জামাল কাভার্ড এ ডিস্টেন্স অফ 340 miles between city A and city B, taking a total 5 hours। অর্থাৎ এই একটা সিটি, বি আর একটা সিটি, জামাল হচ্ছে এ সিটি থেকে বি সিটি গেছে, যেখানে হচ্ছে ডিস্টেন্স কত 340 মাইলস, এবং যেতে সময় লাগছে হচ্ছে 5 আওয়ার। ইফ এ পার্ট অফ দ্য ডিস্টেন্স ওয়াজ কাভার্ড অ্যাট 60 মাইল পার আওয়ার স্পিড অ্যান্ড দ্য ব্যালেন্স of 80 miles per hour speed, how many hours did he travel at 60 miles per hour speed? অর্থাৎ বলছে সে যে এখান থেকে এখানে গেছে 5 ঘন্টা লাগছে, 340 মাইল গেছে, সেক্ষেত্রে সে কিছু রাস্তা হচ্ছে 60 মাইল পার আওয়ার বেগে গেছে, আর কিছু রাস্তা হচ্ছে 80 মাইল পার আওয়ার বেগে গেছে। কারণ আমাদের প্রশ্ন করছে যে 60 মাইল পার আওয়ার বেগে সে কত সময় গেছে, কত দূর গেছে এটা কিন্তু বলে নাই, হাউ মেনি আওয়ার্স বলছে, কত সময় গেছে। সো এটা মাথায় রাখতে হবে, কত দূর গেলে আমরা একভাবে শুরু করব, আর কত সময় যেতে বলছে আমরা অন্যভাবে শুরু করব। এখন ধরি হচ্ছে সে 60 মাইল পার আওয়ার বেগে এক্স আওয়ার গেছে, অর্থাৎ এক্স ঘন্টা গেছে, তাহলে অবভিয়াসলি 80 মাইল পার আওয়ার বেগে কতটুকু গেছে, 5 মাইনাস এক্স আওয়ার। কারণ কি, টোটাল হচ্ছে এখান থেকে এখানে যেতে 5 ঘন্টা লাগছে, যদি 60 মাইল বেগে এক্স ঘন্টা লাগে তাহলে অবশ্যই 80 মাইল বেগে 5 মাইনাস এক্স, অর্থাৎ বাকি সময়টা সে 80 মাইল বেগে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে আমি বেগ জানি এবং সময় জানি, তাহলে আমি দূরত্ব বের করে ফেলতে পারবো। দূরত্বর একটা ফর্মুলা আছে যেটা ফিজিক্স ইউজ করা হয়, এস ইকুয়াল ভিটি, বেগ ইন্টু সময়। বেগ যদি সাপোজ এখানে হয় 60, সময় লাগে এক্স, তাহলে 60x, মানে সে হচ্ছে এক্স ঘন্টায় যদি 60 মাইল যায়, 60 মাইল পার আওয়ার বেগে যায়, তাহলে অবশ্যই তার অতিক্রান্ত দূরত্ব হবে 60x। এখন এটা যদি কেউ এই ফর্মুলা না বুঝতে চায় বাদ দাও, এটা না বুঝলেও চলবে, আমরা জাস্ট একটু ঐকিক নিয়মের দিকে যদি যাই, এখানে বলছে 60 মাইল পার আওয়ার, কথাটার মানে হচ্ছে 1 ঘন্টায় যায় 60 মাইল, তাহলে এক্স ঘন্টায় কতটুকু যাবে,
60 ইন্টু এক্স মাইল, এটাই আসলে এখানে ফর্মুলায় বলছে। সে যাই হোক, তাহলে আমরা এখান থেকে এখানে একটা ডিস্টেন্স পাবো, এখান থেকে আরেকটা ডিস্টেন্স পাবো, দুইটা ডিস্টেন্সের সমষ্টি হবে আমাদের 340, কারণ পুরো রাস্তাটাই হচ্ছে কি 340। যেহেতু এই দুই ওয়ের বাইরে আর কোনো ওয়েতে সে যায় নাই, কিছু দূর গেছে 60 মাইলে, কিছু দূর গেছে 80 মাইলে, তাহলে এখানে কতটুকু দূরত্ব গেছে, এখানে কতটুকু দূরত্ব গেছে, দুইটা দূরত্বকে আমরা যোগ করলেই 340 পাবো। এটা হচ্ছে আমি একটু এ পাশে করে দেখাচ্ছি। আমি এখানে লিখবো এখন 60x প্লাস 80 ইন্টু 5 মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 340। কারণ হচ্ছে 60xটা কিন্তু আমাদের এই যে দেখালাম এখানে ডিস্টেন্স, অর্থাৎ এক্স ঘন্টায় সে 60 মাইল বেগে গেছে 60x। তাহলে 80 মাইল বেগের ক্ষেত্রে কী হবে, 80 ইন্টু 5 মাইনাস এক্স, 80 হচ্ছে তার বেগ, 5 মাইনাস এক্স হচ্ছে সময়। তাহলে এখান থেকে আমরা ইজিলি কিন্তু এক্সের ভ্যালু বের করতে পারবো। তাহলে দেখি এক্সের ভ্যালু কী হয়। 60x প্লাস 5×8 = 40, মানে হচ্ছে 400, মাইনাস 80x ইকুয়াল 340। এরপর হচ্ছে আমরা যেটা করতে পারি, এরপর হচ্ছে বা আমি বলতে পারি 60 -20x থাকে, -20x ইকুয়াল হচ্ছে আমার 400, ওই পাশে গেলে হচ্ছে 340 মাইনাস 400, মানে হচ্ছে -60 থাকবে। উভয় পাশ থেকে যদি আমি মাইনাস উঠাই দিই, 20x ইকুয়াল 60, বা x ইকুয়াল কী হবে, 20 দ্বারা ভাগ করলে 3। এক্সের ভ্যালু তাহলে আমরা কি পাচ্ছি, 3। আর এক্সটা কি যেন ধরে নিয়েছিলাম, এক্সটা ধরে নিয়েছিলাম যে এই 60 মাইল বেগে সে আসলে কতটুকু গেছে সেটাকে আমরা এক্স ধরে নিয়েছিলাম, 60 মাইল বেগে সে কত ঘন্টা গেছে সেটাকে আমরা এক্স ধরে নিয়েছি। অ্যান্ড এটাই আমাদের জানতে চাইছে, দ্যাটস আমাদের অপশন নাম্বার সি হচ্ছে অ্যান্সার।